আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি একটি থানায় গিয়ে কি বলছেন সেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পরে প্রথম শ্বশুর বাড়ি সিলেট এলাকায় গেলেন। সেটির উপরে কিছু কথা বলবো এবং ইউরোপীয় আইনজীবী সমিতির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি লেখা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রথমে যেটি বলছিলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটি আমরা একটু দেখে নিই। কারণে পরিচয় কেউ এখানে যদি আসে তারা চিহ্নিত হবে রেসপন্সিবিলিটি পার্টির নাম দিয়ে কেউ যদি হেল্প করো লিগেলি করবো, লিগেল করতে করলেও এখানে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি থানার পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলছেন। কিন্তু তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি যে গত এপ্রিলের সম্ভবত ২৬ তারিখে পুলিশের যে কনফিডেন্সিয়াল শাখার যে ডিআইজি তিনি একটি একান্ত কনফিডেন্সিয়াল একটি চিঠি লিখেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আপনারা জানেন যে বাংলাদেশের মানে সারা দেশ জুড়েই বিভিন্ন থানায় এই বর্তমান ক্ষমতাসীন বিএনপির নেতাদের বিভিন্ন রকমের উপদ্রব বেড়ে চলছিল। তারা থানায় গিয়ে আসামি ছাড়িয়ে আনছে, যখন তখন যার বিরুদ্ধে মামলা করছে, ওসিকে রীতিমতো হুকুম করছে। কিন্তু এটা ঢাকার মধ্যে খুব একটা আমরা এর আগে দেখি নাই। কিন্তু এইবার বিএনপি ক্ষমতায় এসে যেটা হয়েছে যে ঢাকাতেও বিভিন্ন থানায় পুরা বিএনপির দৌরাত্ম্য শুরু হয়েছে। অনেক থানায় গিয়ে দেখা গেছে যে ওসির চেয়ারে বিএনপির স্থানীয় নেতা বা বিএনপির কোনো মাস্তান নেতা সেখানে বসে আছে এবং সে সেখানে বসে থানার বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে আসামি ধরা, ছাড়ানো, আবার সালিশ বসানো থানার মধ্যে বিভিন্ন কার্যক্রম করছিল যেটা আইন দ্বারা পারমিটেড না। তো পুলিশের পক্ষ থেকে অত্যন্ত বিনয়ের সাথে খুবই পরিশীলিত ভাষায় একটি চিঠি লেখা হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে তারা আসলে এই অবস্থায় ঠিকমতো কাজ করতে পারছিলেন না, দায়িত্ব পালন করতে পারছিলেন না। তো তারা একটা পরিত্রাণের জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছিল। তো তার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একটি থানায় গিয়ে পরিস্থিতি দেখতে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে বিভিন্ন বিএনপির নেতাদের দেখতে পেয়েছেন এবং এক পর্যায়ে তিনি বলতে বাধ্য হয়েছেন যে বিএনপির লোকজনের তদবির যদি শুনতে হয় তাহলে যদি সেটা লিগালি করে, মানে তিনি এটা বলতে বাধ্য হয়েছে। এখন তিনি যে বলেছেন এই যে বিএনপির কোনো নেতার কোনো তদবির থাকলে সেটা যদি লিগালি হয় তাহলে সেটা রেসপন্ড করতে, আর না হলে রেসপন্সিবিলিটি থানার ওসির, এটা নিয়েই সমালোচনা হচ্ছে যে কেন বিএনপি কে থানায় যেতে হবে, বিএনপি নেতা থানায় গিয়ে রেসপন্সিবল বা কোনো লজিক্যাল তদবির করছে কিনা। এই কথাটা নিয়ে সমালোচনা এই কারণে যে স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সবার কথা বলবেন। এই থানা বিএনপি নেতাদের যাওয়া, সেখানে পুলিশদের প্রভাবিত করা, এই টোটাল বিষয় নিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আরো একটু কঠোর একটা অবস্থান আশা করেছিলাম। আর ঢাকার ভেতরে তো উনি তাও গেছে, ঢাকার বাইরে কিন্তু যে খবরগুলো আমরা পাই খুবই মাজুল অবস্থা। একেবারে থানা সম্পূর্ণ স্থানীয় বিএনপি, কোথাও কোথাও জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এটার ফলে পুলিশ একদিকে যেমন দায়িত্ব পালন করতে পারছে না, তেমন আরেকদিকে সমস্যা হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট অবনতি হচ্ছে। আগে ইনুসের আমলে তো খুবই খারাপ অবস্থা ছিল, নবনির্বাচিত সরকারের আমলে ধারণা করা হচ্ছিল পরিস্থিতির একটু উন্নতি হবে, কিন্তু লুটতরাজ, হত্যা, ধর্ষণের যে পরিসংখ্যান আমরা দেখছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভিডিও আমরা দেখছি তাতে কিন্তু মনে হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অ্যালার্মিং। সো এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা একটা স্ট্রং স্ট্যান্ড আশা করি। বিএনপি থানায় গেলে তাকে লিগাল ইলিগালের বিষয় না, বিএনপি একজন নাগরিক হিসেবে থানায় যাবে। স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা হিসেবে গিয়ে তিনি থানায় প্রভাব খাটাবে, এটা তো আমরা আশা করি না। যাই হোক,
গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটি ভালো দিন ছিল। তিনি শ্বশুর বাড়ি গিয়েছেন জামাই হিসেবে। তার সাথে আমাদের আহ, প্রধানমন্ত্রী সহধর্মিণী আমাদের ছোট বোন ডাক্তার জুবাইদাও গিয়েছিলেন। সেখানে তিনি কর্মব্যস্ত সময় কাটিয়েছেন এবং ভীষণ বৃষ্টির মধ্যেও পড়েছিলেন দেখলাম। যে তো সেখানে তিনি অনেকগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, অনেক অনেক কিছুই করেছেন। সেখানে আবার শেখ হাসিনার আমলে শুরু করা এবং সম্প্রতি শেষ হওয়া প্রকল্প তিনি উদ্বোধন করেছেন এবং এক পর্যায়ে তিনি বলেছেন যে আমরা খাদ্যে যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি সেটা ধরে রাখতে হবে। লোকজন বলা বলি করছে এই যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা আমরা অর্জন করেছি, এটা আমরা কিভাবে অর্জন করেছি, কার আমলে অর্জন করেছি, সেটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো আর একটু বিস্তারিত বললে জনগণ খুশি হতো যে কার আমলে কার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছিল। এবং এইবার যে খবর আমরা পাচ্ছি কৃষকের যে পরিমাণ টাকা খরচ হচ্ছে ধান উৎপাদনে তার চেয়ে অনেক কমে তাকে ধান বিক্রি করতে হচ্ছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকূল আবহাওয়া, বন্যা এসবের খবরও আসছে। সুতরাং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার যে একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন আমাদের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তো সেটি ধরে রাখা বর্তমান সরকারের জন্য কতটা সম্ভব হবে সেটা কিন্তু দেখবার বিষয়। ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর হিম। সবশেষে আরেকটি কথা বলছিলাম যে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড দেখেছি যে বিভিন্ন জেলা বারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না এবং এক এক জায়গায় এক একটা লেম এক্সকিউজ দেখানো হচ্ছে। কোথাও বলছে ওরা ফ্যাসিস্টের দোসর, কোথাও বলছে যে তারা নির্বাচন করতে পারবে না, গায়ের জোরে অনেকখানি চাপিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বারে সেই বারের সদস্য আইনজীবীদের ভোট দেওয়া একটা অধিকার, বলা যায় যে তাদের এটা এক ধরনের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে যে ওই বারের সদস্য হিসেবে, এবং তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত করা যাবে না, এটাই বারের প্রথা এবং নিয়ম। কিন্তু এইবার বিএনপি এই বিশেষ করে ফেব্রুয়ারি থেকে, তার আগে বিভিন্ন বারে আওয়ামীপন্থী আইনজীবীদের জয়ের সংবাদে তারা মোটামুটি বলা যায় যে ভয়ই পেয়েছে। এবং তার সর্বশেষ হলো যে ঢাকা বারের যে নির্বাচনটা হলো সেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং সেখানে ভোট প্রদানের হার মেবি 35% মতো হয়েছে। অধিকাংশ আইনজীবী সেখানে ভোট দেয়নি এবং কয়েকজন সেখানে ভোট দিতে গিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। তারা ব্যালট পেপারে এই নির্বাচন সম্পর্কে নির্বাচন মানি না এবং নানা ধরনের কমেন্টস করেছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন আইনজীবী আমাকে পাঠিয়েছেন যে তিনি ব্যালট পেপারে এগুলো লিখে সেটা ব্যালট বাক্সে জমা দিয়েছেন। তো এই যে খুব একটা কথা খুব বলা হয় যে স্বাধীন বিচার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় হলো একটি স্বাধীন শক্তিশালী বার। তো বার কাউন্সিল যদি এরকম গায়ের জোরে মানে এক অংশকে নির্বাচনের বাইরে রেখে তারা নিজেদের নেতা ঘোষণা করছে, বলা যায় নিজেরা নেতা নির্বাচিত হচ্ছে, তো সেখানে তো এই দুর্বল, পক্ষপাত দুষ্ট এবং অগণতান্ত্রিক এবং ত্রুটিপূর্ণ নির্বাচিত এই বার তো আসলে স্বাধীন বিচার ব্যবস্থা গড়ার ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়। কিন্তু এই যে বারের এই আকাম কুকাম, এটা কিন্তু শুধু বাংলাদেশের ভেতরে থেমে নেই। এর ব্যাপারে ইউরোপীয় আইনজীবীদের একটা সমিতি আছে যেটাকে বলা হয় সিসিবিই, কাউন্সিল অফ বার্স অ্যান্ড ল সোসাইটিস অফ ইউরোপ। এর 46টা দেশের প্রায় 10 লক্ষাধিক আইনজীবী এই সংগঠনের সদস্য। এই সংগঠনের পক্ষ থেকে তাদের সভাপতি রোমান জাবারসেক স্বাক্ষরিত একটি 5 পৃষ্ঠার চিঠি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে এবং তারা এই যে বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের এক অংশকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা এটাই বলেছে যে এটি তাদের অধিকার, তাদের ভোটাধিকার এবং প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার। বারের সদস্য হিসেবে সর্বজন বিদিত এই প্র্যাকটিসটা থাকা উচিত, কিন্তু এটা করতে না দেওয়ার মাধ্যমে যে অগণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন বারে,
সেটা কাঙ্ক্ষিত নয়। সবচেয়ে বড় কথা হলো এই যে প্রধানমন্ত্রীর কাছে সিসিবির মতো এই 10 লক্ষাধিক আইনজীবীর যে ইউরোপীয় সমিতি, হ্যাঁ, তাদের এই চিঠিটা কিন্তু দেশের জন্য যথেষ্ট লজ্জাজনক, এবং আমরা আশা করব যে এই বার কাউন্সিলের নির্বাচনের নামে যে প্রহসন হচ্ছে সেটির থেকে আইনজীবীরা বেরিয়ে আসবেন এবং সত্যিকারের নির্বাচন হোক, সত্যিকারের জনপ্রিয় আইনজীবীরাই নেতা হিসেবে নির্বাচিত হোক। অতীত প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিশ্বখ্যাত বাংলাদেশি অলরাউন্ডার, ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের প্রতি আস্থা অপরিবর্তিত। আওয়ামী লীগের জন্য মারলেন ছক্কা, কেন, কিভাবে, আমি সেই ব্যাখ্যাটাই আপনাদের সামনে দিতে চাই। একবার চিন্তা করুন, সাকিব আল হাসান বাংলাদেশের একজন আইকনিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী লীগের এই দুঃসময়েও আওয়ামী লীগের প্রতি তার যে আস্থা অপরিবর্তিত। আজকে আপনি কেন অপরিবর্তিত রাখবেন না? আওয়ামী লীগের যে সুদিন আসবে তাতে কোনো সন্দেহ নাই। সাকিব আল হাসান সেই কথা বলবার চেষ্টা করেছেন। সাকিব আল হাসান বাংলাদেশের একটি গণমাধ্যমে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের আলোকে আমরা এই মুহূর্তে কথা বলবো। বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র, ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের বাইরে। 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে অনেক সমীকরণ বদলে গেছে। সম্প্রতি bdnews24.com-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব আল হাসান কথা বলেছেন একদম খোলামেলা। তার দেশে ফেরা, রাজনৈতিক অবস্থান, বিসিবির বর্তমান অবস্থা এবং ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এমন কিছু তথ্য তিনি দিয়েছেন যা আগে কখনো শোনা যায়নি। এই মুহূর্তের ভিডিওতে আমরা সাকিবের সেই সাক্ষাৎকারের প্রতিটি গুরুত্বপূর্ণ লাইন বিশ্লেষণ করবার চেষ্টা করব। সাকিব কেন ফিরতে পারছেন না, তার উপর হওয়া মামলার ভবিষ্যৎ কি, আর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এখন তিনি কি ভাবছেন, এই সব কিছুই থাকছে এখনকার এই বিশ্লেষণে। সাক্ষাৎকারের শুরুতেই সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল দেশে ফেরার তীব্র ইচ্ছা কাজ করছে কিনা। সাকিবের উত্তর ছিল বেশ বাস্তববাদী। তিনি পরিষ্কার জানিয়েছেন, হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই আমি দেশে ফিরে যাব। চিন্তা করেছেন, আজ প্রায় 2 বছর যাবত যারা বিদেশ বিভুঁয়ে দেশের বাইরে, তারা দেশে ফিরতে চাইছেন। দেশে ফেরবার কি আকুলতা তাদের মধ্যে কাজ করছে? সাকিব এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন তাকে যেন কোনো বিশেষ প্রটোকল বা বাড়তি পুলিশি নিরাপত্তা দেওয়া না হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি কেবল বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি না করার গ্যারান্টি চান। সাকিবের ভাষ্যমতে যখনই তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন, তখনই কোনো এক অদৃশ্য কারণে পরিস্থিতি বদলে গেছে। 2024 সালের অক্টোবরে দুবাই পর্যন্ত এসেও ফিরে যাওয়ার পেছনে তিনি মব বা সাজানো আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন। সাকিবের প্রশ্ন, 15-16 বছর দেশের হয়ে খেলার পর তাকে কেন প্রশ্ন করা হচ্ছে যে তিনি দেশের জন্য কি করেছেন? ফেসবুক স্ট্যাটাস কি খেলার চেয়ে বড়? সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার বাজারে কারসাজি ও দুদকের অভিযোগ রয়েছে। এই সাক্ষাৎকারে তিনি এসবের ব্যবচ্ছেদ করেছেন। সাকিব প্রশ্ন তুলেছেন, 2 বছর ধরে তদন্ত চললেও কেন কোনো প্রমাণ মেলেনি। তিনি সরাসরি বলেছেন, আদাবরে যে খুনের ঘটনা তাকে আসামি করা হয়েছে, সেই এলাকায় তিনি জীবনে কখনো গিয়েছেন বলে তার মনে পড়ে না। সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি দেখছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াকে। চেক বাউন্স বা আর্থিক মামলার ব্যাপারে সাকিবের যুক্তি হলো, টাকা পরিশোধ করলে মামলা উঠে যায়, কিন্তু টাকা দেওয়ার জন্য তো অ্যাকাউন্ট সচল থাকতে হবে। তিনি দাবি করেছেন তদন্তে যদি তার যোগসূত্র না পাওয়া যায়, তবে চার্জশিট থেকে তার নাম বাদ দিতে আইন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সদিচ্ছা দেখালেই সব সম্ভব। তার মতে সদিচ্ছা থাকলেই সব হয়।
সাকিবের এবারের সাক্ষাৎকারে সবচেয়ে আক্রমণাত্মক অংশ ছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে। তিনি একে অন্তর্বর্তী সরকারের একটি বিরাট ব্লান্ডার বা ভুল হিসেবে চিহ্নিত করেছেন। সাকিবের মতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বোর্ড শক্ত অবস্থান নিতে পারত, কিন্তু আবেগকে পুঁজি করে ভারতের সাথে ক্রিকেটীয় যুদ্ধ বাঁধিয়ে আখেরে বাংলাদেশেরই ক্ষতি করা হয়েছে। তিনি তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সমালোচনা করে বলেছেন, আইসিসির সাথে ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও কেন তিনি বিশ্বকাপ নিশ্চিত করতে পারলেন না। সাকিবের ধারণা, বিশ্বকাপ না খেলাটাই ক্রিকেটে বাংলাদেশের পিছিয়ে পড়ার বড় কারণ। তিনি মনে করেন, ক্রিকেটে দেশপ্রেম দেখাতে গিয়ে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করা বোকামি, কারণ দৈনন্দিন জীবনের সব পণ্যই তো ভারত থেকে আসছে। রাজনীতি নিয়ে সাকিবের অবস্থান এখনো অনড়। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বা বর্তমান অবস্থা নিয়ে সাকিবের স্পষ্ট কথা, দল করা কি খারাপ নাকি? আমি পল্টিবাজি জানি না। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে যে দলের সাথে সম্পৃক্ত তার প্রতি তিনি অনুগত। সাকিব বিশ্বাস করেন, কাউকে নিষিদ্ধ করে বা দাবিয়ে রেখে দীর্ঘমেয়াদে লাভ নেই। তার মতে, আওয়ামী লীগ যদি অতীতে ভুল করে থাকে, তবে বর্তমানে সেই একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি এখনো আত্মবিশ্বাসী যে মাগুরায় যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে মানুষ তাকেই ভোট দিয়ে জয়ী করবে। নিউ ইয়র্কে তিনি সব দলের নেতাদের সাথেই মেশেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শে তিনি অটল। 39 বছর বয়সী সাকিবের ক্রিকেট কি শেষ হয়ে গেছে? সাকিব বলছেন, না। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার পারফরমেন্স প্রমাণ করে তিনি এখনো ফিট। তিনি মনে করেন, 1 মাস কঠোর পরিশ্রম করলে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তৈরি। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন, যদি দেখেন তিনি দলের উপর বোঝা হয়ে যাচ্ছেন, তবে নিজেই বিদায় নেবেন। সাকিব এখন সময় দিচ্ছেন তার পরিবারকে। ক্রিকেটের বাস্তবতায় আগে যা সম্ভব হতো না, এখন সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া আর তাদের সাথে সময় কাটানোতেই তার দিন কাটছে। তবে মনের কোনো একটাই আশা, সব জটিলতা কাটিয়ে তিনি বীরের বেশে আবারও মিরপুরের হোমে ফিরবেন। দর্শক, সাকিবের এই সাক্ষাৎকার থেকে পরিষ্কার যে তিনি লড়াই করতে প্রস্তুত। আইনি লড়াই হোক বা মাঠের লড়াই, সাকিব হার মানতে রাজি নন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, রাষ্ট্র কি তাকে সেই হয়রানি মুক্ত ফেরার নিশ্চয়তা দেবে, নাকি বাংলাদেশের ক্রিকেটের এই বরপুত্রকে বিদেশের মাটিতেই তার ক্যারিয়ার শুরু করতে হবে? এখন সেটাই দেখার বিষয় যে বাংলাদেশ পরিস্থিতি, অসুস্থ রুগ্ন বাংলাদেশ পরিস্থিতি কবে কখন উন্নতি হয়। কারণ এই যে সাকিব আল হাসান, তিনি আওয়ামী লীগের প্রতি, রাজনীতির প্রতিও কিন্তু আস্থা ব্যক্ত করলেন, অবিচল আস্থা ব্যক্ত করলেন। এবং তিনি সাক্ষাৎকারের শেষে একটা কথাও বলেছেন আওয়ামী লীগ রাজনীতি প্রসঙ্গে, যে আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম, ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই, পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না, না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। এই হলেন সাকিব আল হাসান, নাম্বার 1 সাকিব আল হাসান, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের প্রতি আস্থা অবিচল। কাজে আজকে আওয়ামী লীগের যারা কর্মী আছেন, নেতা আছেন, আপনি কেন হতাশ হবেন? আওয়ামী লীগের প্রশ্নে আপনিও আস্থা অবিচল রাখুন, সাকিব আল হাসানের পথেই হাঁটুন। কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না, নিষিদ্ধ করে রাখা যাবে না। আওয়ামী লীগের রাজনীতি ওপেন করতেই হবে, উন্মুক্ত হতেই হবে। সেটা কোন প্রক্রিয়ায় এই মুহূর্তে বলা মুশকিল, প্রকৃতি সেটি উন্মুক্ত করবে এবং সেটির জন্য নিশ্চয়ই অপেক্ষা করতেই হবে। আর যার কারণে বলতেই হয় যে সাকিব আল হাসান, আওয়ামী লীগের প্রতি তার যে আস্থা সেটি অপরিবর্তিত। এবং এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগের জন্য এক বিশাল বার্তা দিলেন এরকম একজন বিশ্বখ্যাত সেলিব্রিটি। আওয়ামী লীগের জন্য বলতে গেলে বলা যায় যে সাকিব আল হাসান ছক্কা মেরে দিলেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।